অবরুদ্ধ নিশীথ পর্ব সংখ্যা ৭৮। লেখনীতে তেজস্মিতা মুর্তজা। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। একটি বিস্তৃত জনমানবহীন মরুপ্রান্তর। হঠাৎই নিশীথের অন্ধকারে অবরুদ্ধ হয়ে উঠল। জয় সেখানে একা দাঁড়িয়ে। অনেকটা দূরে আফছা দেখা যায়। ছোট্ট জয় আমির তার দিকে চেয়ে তাচ্ছিল্য করে হাসছে। তখনই একটি শুকনো লম্বা হাত জয়ের হাতটা ধরে সঙ্গে নিয়ে হাঁটতে লাগলো। নিশীথের অন্ধকার তখনও বেহায়ার মতো তাদের পিছু পিছু ভেসে আসছে। চলতে চলতে কিছু দূর পেরিয়ে সেই হাতের মালিক বলিষ্ঠ শ্যামারঙা এক দানব মানব হয়ে উঠল। জয় আরো অনেকটা পথ নিশ্চিন্তে হেঁটে সেই পুরুষটির হাত ধরে। কিন্তু হঠাৎই আকাশ ফুঁড়ে এক টুকরো বিদ্যুতের ঝলকানি জমিনের ওপরে পড়লে সামান্য একটু আলোকিত হলে অন্ধকার মরুপ্রান্তর। চিরসঙ্গীর হাত ছেড়ে জয় বড় আগ্রহের দিকে যায় নিভু নিভু আগুনের টুকরোর দিকে। নিভু আগুন জয়কে ঈর্ষৎ হেসে শুধায়, আপনাকে ফেরানোর দায় আমার ছিল না। তবুও দুই একবার চেষ্টা করিনি বললে মিথ্যা হবে। কিন্তু আপনি রাজি নন। আপনার পথ রুখার সাধ্য তো আমার নেই। আমি তো আপনার পায়ে শিকল পরাবো। আজ যারা শিকলে বন্দি, তাদেরকে আমি মুক্ত আকাশের নিচে দাঁড় করাবো। জয় হাসল। এতে আপনি জিতে যাবেন উকিল ম্যাডাম। আবার হার জিতের প্রশ্ন কেন জয়ামির? আপনি সমাজের জন্য দাবানলের মতো বিপজ্জনক। আপনার তাণ্ডব চলতে দিলে বনের পর বন ছারখার হয়ে আমার মতো অন্তরা জন্মাবে। তার না হতে হলে আপনাদেরকে এখানেই থামাতে হবে। উত্তরে জয়ামির বলছে, আমরা থেমে গেলে তোমাদের সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে তো? এবার অন্তু বলছে, মানুষ চিরকাল বাঁচবে না জেনেও চায় অন্তত আর কটা দিন বাঁচতে। সমাজের সকল কীটপতঙ্গ নাশের সাধ্যে আমার কই। হাতের নাগালে যা আছে তারই অন্তত সই। এটাকে নিজের পরাজয় ধরলে ধরুন, বাধা দেওয়ার ইচ্ছে নেই। জয় হেসে বিড়বিড় করে আওড়ালো, পরাজয় আমার হলে বই কি, জেনে বুঝি সব সারি। বিজয়ের কৌশল রপ্ত আমার, তোমার তরে হারি। নিভু আগুন আপত্তি করে মৃদু মাথা দোলায়। জেনে বুঝে সারে কারো তরে হারে, যেই বা যেই জন। পরাজয় ছিল একক পরিণাম, জেনেছি আগে তার মন। জয় ভুরু কুসকাই। সে নিজের পরাজয় সুনিশ্চিত জানার পর হার মেনেছে। এ কেমন কথা? সে চাইল বড় ঘরের বন্দীদেরকে রক্তে চুবিয়ে এলো। আবার এখন চাইলে আরমিনের পরিবার সহ আরবিনকে জীবিত দাফন করে ফেলতে পারে। তারপর ক্ষমতার চূড়ায় দাঁড়িয়ে মুক্ত পাপী রাজা হিসেবে নিজেকে ঘোষণা করতে পারে। অতঃপর বিজয় উল্লাসের নামে আরো শখানেক নরবলি সে দিতেই পারে। তাহলে পরাজয় কোনটা? নিভু আগুন তার কানে ফিসফিস করে যায়, আপনি চাইলেই জিততে পারেন, কিন্তু আপনি চেয়েও চাইছেন না। এ না চাওয়াটার চাইতে বড় পরাজয় আর কই। জয়ের মস্তিষ্ক এই পর্যায়ে শরীরের মরণ যন্ত্রণা টের পেল। এই ব্যথা তার পরিচিত। দেহে বিঁধে থাকা বুলেট বের করার ব্যথা এটা। মরুপ্রান্তের অন্ধকারটা গাঢ় হলো। বলিষ্ঠ হাতখানা এখন বহুদূর পেছনে দাঁড়িয়ে। নিভু আগুনের রক্তে ছিটা পড়েছে। তাই তা আরো নিভু নিভু হচ্ছে। জয় খুব অস্থির হয়ে উঠল। তার পরাজয়টা কি? মরুপ্রান্তরে ধ্বনি উঠল, বরং তুই বল দেখি বিজয় কোনটা? সীমাহীন পাপ করার ক্ষমতা থাকাটা যদি বিজয় হয়, তুই বিজয়ী এক পাপের সম্রাট। কিন্তু একখানা সংসার, একটা জীবন, মানুষের মতো জীবন, নিজের ঠিকানা পরিচয়, তোর অনাকাঙ্ক্ষিত সঙ্গিনী, নিজের বংশধর, কিছুই তোর হবার নয়। তবুও তুই দাবি করিস জিতে যাবার। বিজয়ের মর্ম না বোঝা নির্বোধ পাপিষ্ঠ। তোর পরাজয় রাস্তার মোড়ে দাঁড়িয়ে তোর অপেক্ষায়। জয় দেখে নিভু নিভু আগুন নিভে যাওয়ার শেষক্ষণে হাসছে। অন্ধকার জয়কে পরম যত্নে আগলে নিচ্ছে ধীরে ধীরে। ব্যথার অনুভূতি ফুরিয়ে আসছে। বিজ্ঞানকে শুধালে বিজ্ঞান এটাকে মানব মস্তিষ্কের চেতনাহীনতা বলবে। ভদ্রলোকেরা বলবে মস্তিষ্কের মৃত্যু। সকালে কাস্টাডির রুমে বসে থেকে জয়ের খুব খিদে পাচ্ছিল। তার খিদে পেলে অমানসিক সব হিংস্রতা ও ভাবনা আসে। যেমন কাস্টাডি রুমের চেয়ারের টেবিলগুলো দেখে তার মনে হলো এগুলোকে ডুবো তেলে মসমসে করে ভেজে খেলে খুবই টেস্টি লাগবে। খানিক বাদে দুজন কনস্টেবল ধরাধরি করে পরাগকে নিয়ে এলো সেখানে। চেনা যাচ্ছে না চেহারাখানা। নিজে দাঁড়ানো অথবা হাঁটার শক্তি নেই। যেন অনেক দিন পর কবর থেকে একটি মরাদেহ তুলে আনা হয়েছে। অর্ধেকের বেশি মাংস ঝরে গেছে শরীর থেকে। সামান্য কিছু কঙ্কালের সাথে ছিঁড়ে ছিঁড়ে ঝুলছে। জয় পরাগকে দেখে নাক চেপে ধরল। সকাল সকাল মুড নষ্ট। দরকার পড়লে আমার নামে আরো 15-20টা মামলা ঠুকে দেন।
তবুও এই ধরনের চামবাদুরের মুখোমুখি বসিয়ে রাখবেন না স্যার। আমার খুব বমি আসতেছে। পরাগ টেবিলের ওপরে মাথা রেখে নিস্তেজ গলায় আলতো হেসে বলল, তাহলে তুই মনে হয় পোয়াতি জয়। এতে আমার দোষ নাই। আজ পলাশ ও রাজন বেঁচে থাকলে পুলিশদের সাহস হতো না পরাগকে এভাবে টর্চার করার। থাকলে এতক্ষণে পুলিশদের পরিবারের কমপক্ষে ৪-৫টা মেয়ে লোক পলাশদের জন্য ডিলিশিয়াস ডিনার হতো। রউফ কাউসারকে দেখে জয় কপালে হাত তুলে সালাম ঠুকল। পরাগের কানে কানে বলল, দেখতে তো একদম ঝিঙ্কু হয়ে গেছিস রে ফ্রগ। যাকগে, তোর শ্বশুরবাড়ির মেহমানদারি কেমন উপভোগ করলে দোস্ত? পরাগ হাসল। তুই টেস্ট করার পথেই, নিজেই টেস্ট করে বুঝে নিবি। আমার এত সৌভাগ্য কই রে পাগলা। পরাগ হাসে। তোর ভাগ্য খুলে দিয়েছি আমি। হুম? পলাশ আজগরকে তুই মেরেছিস? তাই নাকি? কই আমার তো মনে নেই। কিন্তু শিকার যখন করবি, এতদিন ভাও খাইলি কেন? দে শালা মাদারচোদা, আমার কৃতজ্ঞতা ফিরাইয়া দে। কৃতজ্ঞ হয়ে তুমি আমার বালটা ফেলাইছো হুমন্দির পুত। তোর জন্য জান দিতে পারি না। তার সঙ্গে জয়ের সম্পর্ক আগে পরে প্যাঁচ খাওয়া। তবুও সে কেন শুরুতে জয়ের নাম নেয়নি এটা ভাবনার বিষয়। পরাগকে জিজ্ঞেস করলে সে বলবে সে জানে না। কিন্তু কারণ একটা আছে, অদ্ভুত কারণ। পরাগ তখন ছদ্মবেশী প্রশাসন কর্মকর্তা। একদিন তার মিছেমিছি কার্যালয়ে এক নারী এলো। তার চোখে চিকচিক করছিল ন্যায়ের তেজ, আচরণে বিচক্ষণতা। পরাগের বুকে ধাক্কা লাগলো। তার মনে হলো, নারীটির বিশ্বাস অনুযায়ী সে আজ কেন সত্যি মুস্তাকিন মহান নয়? সে কেন পারছে না নারীটির চাহিদা মতো ধর্ষিতা মেয়েটিকে ইনসাফ দিতে? আবার কিনা সে পলাশের অনুগত জারজ ভাই, যে এসবের পিছনে কাঠি নাড়ছে। এ পর্যন্ত পরাগ নিজেকে নিয়ন্ত্রণ করেছিল কোষে। কিন্তু যেই দিন সেই নারীটিকে আবার আরেকজন মুমতাহিনা হবার জন্য পলাশের ডেরায় পাঠাতে হলো, সেই বিশ্বাসঘাতকতার অনুশোচনা কি আজও গেছে পরাগের ভেতর থেকে? সে কেন সেই দিন নারীটির সরল বিশ্বাসের মর্যাদা রাখতে পারেনি? কোন সুতোয় তার হাত বাঁধা ছিল? সেই সুতোর নাম যদি পাপ হয়, তো সেই দিন কি করে সে সুতো ছিঁড়ে তার সম্মুখীনে জিতে গেল জয়ামির? যেখানে জয়ামিরের পাপের সুতো তার চেয়েও হাজার গুণ শক্ত, পরিপোক্ত। এমন তো কথা ছিল না। নারীটির কাছে জয় আমির মৃত্যুর মতো ঘৃণ্য। জয় আমিরের কাছে নারীটি কেবল এক শিকার। অথচ সেই রাতে সম্মান বাঁচিয়ে এনে নারীটিকে জয় আমির বিশ্বাসঘাতক পরাগের হাতে তুলে দিয়ে এক টুকরো বিদ্রুপ মাখা হাসি হেসে চলে গেছিল। এই সধিক্কার কি পরাগ ভুলতে পেরেছে আজও? সে জয় আমিরের কাছে বিশ্বাস ও ভরসার মামলায় হেরে যাওয়া আনাড়ি। পরাগের বুকে নারীটির জন্য অগাধ টান। সেই টানে পাপ নেই, একটু নিরেট। তবে সেই টান অদ্ভুত, একজন কাপুরুষ বিশ্বাসঘাতকের কলিজার টান কিনা। তাই ততদিন সেই নারীর ভরসাস্থল জয় আমিরকে কেড়ে নিতে পরাগের সাহস হয়নি, যতদিন না রূপকথার মামলা এসেছে। পলাশ আজগরের খুনি হিসাবে সন্দেহর তীর রূপকথার ওপর স্থির হয়ে যাচ্ছিল। তদন্তে উঠে এসেছিল, রূপকথা ছিল পলাশের কাছে অমানসিক অত্যাচারের শিকার। রূপকথার চেয়ে যথেষ্টর চেয়ে বেশি কারণ ছিল অসুস্থ পলাশকে খুন করে নিজেকে বাঁচিয়ে নেবার। পরাগের সাথে রূপকথার সম্পর্ক আরও জটিল। সৎ ভাই বোন, প্রতিদ্বন্দ্বী। কিন্তু পরাগের না বলা আরও একখানা কথা আছে। পরাগ রূপকথাকে বোনের চেয়েও বেশি ভালোবেসেছে সেই ল্যাংটা কাল থেকে। সেই নারীটি জয় আমিরের কাছে রূপকথার আজ এক পরাগ ছাড়া কেউ নেই। রূপকথা বলে দিয়েছে পলাশের খুনির নাম। জয় বলল, তুই এমনিতেই বাঁচবি না। তোর খয়রাতে আমি বোয়াল মাছ দিয়ে আলু ঘাটার অনুষ্ঠান করব। পরাগ মাথা নাড়ল। ওই জন্যই বলে দিছি, তোর মরার ব্যবস্থা না করে মরলে নরকবাস হবে। নয়তো তুই কি জান্নাতুল ফেরদৌসে যাইতি? তোর মতো শাওয়ার নাত্রীরে নরকে দিলেও তোর জায়গা হবে নরকের হাগাখানায়। হেভি ছিল কথাটা। আবার বলি, নয়তো তুই কি জান্নাতুল ফেরদৌসে যাইতি? তোর মতো শাওয়ার নাত্রীরে নরকে দিলেও তোর জায়গা হবে নরকের হাগাখানায়। পরাগ টেবিলের নিচে দিয়ে জয়ের পায়ের ওপর দুম করে একটা লাথি মারল। রউফ এসে বসল দুজনের সামনে। জয় বলল, স্যার, এই উগ্রবাদী পাঠাটার এখনো ফাঁসি হয় নাই কেন? আমি আপনাকে খুব ন্যায়পরায়ণ অফিসার বলে জানি। স্যার বলতেছে, আজই আমার সঙ্গে আপনার প্রথম দেখা। উত্তরে জয় আমির বলছে, দেখা তো আমাদের আজরাইলের সাথেও জীবনে প্রথমবার আর একবারই হয়। তাই বলে কি মরার আগে আমরা জানি না তাকে? আমাকে আপনি নিজের আজরাইল বলছেন? জয় মুচকি হাসল। হতেই পারেন, সুযোগ দিয়েছি তো। না জয় আমির, আপনি নিজেকে খুব বেশি শক্তিধর ভাবলে আমি তার প্রতিবাদ করব। জয় ঠোঁট বাঁকালো।
কোচের ছুরি কোষ কাটলে স্যার, আপনার মতো প্রতিবাদীরা একটু একটু প্রতিবাদ করলে মেনে নিতে হয়। ও সয়ে যাবে। খুব গম্ভীর চোখে এবার দেখল রউফ জয় আমিরকে। রসিক গম্ভীর চেহারা, ক্লান্ত পরিশ্রান্ত কাতর, কিন্তু উদ্বেগ নেই একটুও। সেও কি জানে তার স্ত্রী তাকে ধ্বংসের কত কঠোর ফর্দও তৈরি করেছে। জানে বই কি, ওই গম্ভীর বাজ পাখির মতো তীক্ষ্ণ দৃষ্টিতে গভীর সতর্কতা আর বিচক্ষণতা। যখন কামরুজ্জামান ঝন্টু সাহেবের মার্ডার হয় তখন আপনি কোথায় ছিলেন? সামনেই। রউফ হেসে ওপর নিচ মাথা নাড়ল। যাই হোক, পেছনে থেকেও খুন করা যায়। পেছন থেকে কুত্তা দবড়ায় স্যার। আমি ধরলে সামনে থেকেই। বাই দা ওয়ে, আপনি দু চারটে করেছেন নাকি খুন পেছন থেকে? একটু অবাক অবশ্যই হলো রউফ কাউসার জয়ের অপকট স্বীকারোক্তিতে। খানিক চুপ থেকে আচমকা জিজ্ঞেস করলো, রাজন আজগরকে কেন মেরেছেন? রউফের উদ্দেশ্য ছিল হঠাৎ এমন প্রশ্নে ভড়কে যাবে জয়, কাচুমাচু হবে। কিন্তু অবাক হয়ে তারক করল, মাথা তুলল পরাগ। জয় শুধু সামান্য ঠোঁট উল্টাল। একটুও ইচ্ছা ছিল না। কিন্তু জানেন, দুনিয়া কখনো চায় না আমি পাপ কম করি। আরমিন যেই দিন প্রথমবার বড় ঘরে পা রাখল তখন জয় রাজধানীতে। সেইখানকার একটি চেম্বারে রাজন আজগরের ব্যবসার মাল, মদ, অস্ত্র ও মেয়েলোক দেখে ফেলেছিল আরমিন। খবরটা জয় জেনে যখন আশেপাশে পাহারা বাড়িয়ে দিল, সেই পাহারাদারদের মাঝে বেশ কয়েকটা পলাশের ছেলে ছিল অবশ্যই। তারা রাজন আজগরকে কল করে জয় আমিরের স্ত্রীর স্পর্ধার কথা বলে দিল। সেবার দিয়ে রাজন আজগর ৩ বার শুনলেন জয় আমিরের স্ত্রীর দুঃসাহসিকতার গল্প। আগেও বহুবার হাতে চেয়েও পাননি, কিন্তু এবার আর না দেখলে চলছিলই না সে মেয়েটাকে। জয়কে সেই সকালে তিনি কল করে আবদার করলেন, তোর বউডারে তো ভালো লাগতো আব্বা, পাঠাই দে। পলাশের কাছে বহুত শুনছি তার ব্যাপারে। স্বচক্ষে দেখতে না পাইলে কলেজে তপরাচ্ছে। আরমিন তখন বড় ঘরে লোহায় পা কেটে জ্বর এসে অসুস্থ অবস্থায় বিছানায় শুয়ে। জয় একবার আরমিনকে দেখে হেসে বলল, কলেজে তাপড়ানো কোনো বিশেষ ঘটনা না কাকা। কলিজা তাপড়াচ্ছে মানে হইল আপনি জিন্দা আছেন, নয়তো এতক্ষণে হরিবোল। না না জয়, না। এই তাপরানি অন্যরকম রে। নিয়ে চলে আয়। ও জিনিস তো কবে আমাগোর সম্পত্তি হয়েছে। তুই খালি বারবার কায়রা নিছোস। আমি তো আর স্নেহ করি। আমি আবার উল্টা কায়রা নিলে কেমন দেখায় না। তুই নিয়ে চলে আয় আমার ফ্ল্যাটে, বুঝলি? জয় দীর্ঘ এক শ্বাস টেনে বলল, আচ্ছা, অপেক্ষা করেন তাহলে, আসতেছি। আজই আসি নাকি কাকা? পলাশ ভাইরা আগেই কিছু জানায়েন না, কাউরে জানায়েন না। পলাশ ভাইয়ের জন্য খুব ডিমান্ডেবল ব্যাপার আমার বউ, বুঝলেন? তারে সারপ্রাইজ দেব। আপনি কইলাম বইলেন না আগেই। জয় আবার সেই দিনই দুপুরে রওনা দিল রাজধানীর উদ্দেশ্যে। হামজাকেও জানালো না। রাত 11টায় ঢাকায় পৌঁছে একটু ড্রিঙ্ক করে শহর ঘুরে রাজন আজগরের ফ্ল্যাটে ঢুকলো রাত 1টার পর। 21 তলা ভবন। রাজন আজগর থাকেন 14 তলার লেফট ইউনিটে। রাজন বললেন, কই রে, সেই মহেশী কই? বাপরে, দম বন্ধ করে দেয় মাঝে মধ্যে। কোথেকে পাইলি বাপ এইরাম কড়া মাল? কই সে? জয় ঠোঁট গোল করে খুব ধৈর্যশীলের মতো দীর্ঘশ্বাস ফেলে বলল, আনেনি কাকা। রাজা নজরুল রসিকতা ভেবে হাসতে চাইলেন, কিন্তু তিনি জানেন জয়কে। বিভ্রান্ত হলেন। ধীরে ধীরে হিংস্রতা চাপতে লাগলো ভিতরে। জয় খুব হতাশ কণ্ঠে বলল, যখন একটা সাধারণ মেয়ে ছিল, আমার চোখে বিষ ছিল, তখনই দেই নাই আমি। আজ তো সে আমার পরিবারের বউ। কোশ্চেন অফ ফ্যামিলি ওনার। কাকা, আপনি কি ঠিক করছেন আমার পরিবারের বউকে এরকম সস্তাভাবে চেয়ে বসে? যেগুলারে আপনি বেচা কেনা করেন, সেই কি সেই রকম কিছু? শ্যাহ, আপনি ওরে চাইলেন সেটা সমস্যা না। সমস্যা হইল আপনি আমার পরিচয়ের ওপর হাত মারছেন। জয় উঠে দাঁড়ায় এ পর্যায়ে। আমি কে? রাজন আজগর বুঝতে পারছিলেন না পরিস্থিতি। জয় কি চাই? জয় রাজন আজগরকে খুব একটা শাস্তি দিয়ে মারল না। ভুলবশত বয়স্ক একজন মানুষ একটু বেয়াদবি করে বসেছে, এই আর কি। রাজন আজগরের বুকের ওপরে উঠে বসে চোয়ালের এক পাশ দিয়ে একটি মাঝারি আকৃতির ড্যাগার গেঁথে দিল। এক পাশ দিয়ে ঢুকে অপর পাশে চোয়াল ভেদ করে বেরিয়ে গেল তা। জয় বলল, আমি জয় আমির। শি ইজ মাই লেডি, মাই বেটার হাফ, নাও দ্য হেরিটেজ অফ মাই ফ্যামিলি। কারবারের খাতিরে সব মাফ, কিন্তু ঘরের সম্মানে নজর রাখা মহাপাপ। কোনো লটির বাচ্চা তোর মতো এমন সাহস করলে একদম জবাই করে ফেলবো। আমি এখনো বেঁচে আছি। জয় করলো তাই। ড্যাগার দিয়ে রাজন আজগরের গলাটা ঘষে ঘষে কেটে ফেলল। ভোঁতা ভোঁতা আওয়াজ হয়ে কণ্ঠনালী দুভাগ হলো।
ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে এসে জয়ের মুখ, বুক, শার্ট ও হাতে ভরে গেল। ঘাড়ের কাছে অল্প একটু চামড়ার সঙ্গে বাঁধিয়ে রাখলো মাথাটা, যাতে অন্তত ও দাফনের কাজে একটু সুবিধা হয়। পরাগ মাথাটা চেপে ধরে বসেছিল। তার কষ্ট লাগছে এমন নয়, কিন্তু অস্বস্তি হচ্ছে এক প্রকার, আবার সাথে অদ্ভুত এক প্রশান্তি। তার মনে হলো, এটাই কি পার্থক্য নয় তার আর জয়ের মাঝে? জয় তার ঘাতকিনীকে নিজে লাঞ্ছনা ও যন্ত্রণা দিয়ে আবার পদে পদে নিজের ঐতিহ্য লালন পালন করেছে বারবার। কিন্তু সে সেই নারীটির ওপর দুর্বলতা অনুভব করার পর জয় আমিরের মতো এই পাগলাটে দুষ্কৃতীর আশেপাশেও যেতে পারেনি। এটাই কি কারণ নয় যে জয় আমির সেই নারীটিকে লাভ করেছে, আর পরাগ কেবল নীরব এক প্রতারক? রউফ কাউসার কিছুক্ষণ চুপচাপ দেখল জয় আমিরকে। তবুও এই লোকের স্ত্রী এত নিরাসক্তি এই লোকের ওপর কেন? গল্পটা কি কোনোদিনও শোনা দরকার না সেই নারীটির কাছে? পরাগ দুর্বল গলায় আস্তে করে জিজ্ঞেস করলো, তোর প্রতিদ্বন্দ্বীর খাতিরে বারবার এত কিছু করেছিস তুই? জয় হাসল। এক হেলেনের জন্য গ্রিকরা 10 বছর যুদ্ধ করেছিল ফ্রগ। সেই হেলেন কিন্তু চরিত্রহীনা এক ঘাতকিনী নারীর ছিল, যার জন্য গ্রিক বীরদের রক্তে ধুয়ে উঠেছিল ট্রয় নগরী। কারণ সে ছিল রানী, গ্রিকদের সম্মান। পরাগ হেসে উঠল। তোর অবাধ্য রানী? জয় ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে হাসল। রানী কখনোই রাজার প্রতি ততটা অনুগত হয় না যতটা রাজ্যের প্রজারা। তবে সেই রানী। আর রানী ছাড়া রাজ্য ও রাজা দুটোই চাবিহীন তালার মতো, হয় অবরুদ্ধ, নয় চূর্ণ বিচূর্ণ, অথবা অকেজো অসম্পূর্ণ। পরাগ অদ্ভুতভাবে হেসে মাথা দোলাই। সব রাখ, তবে হেলেনের খাতিরে তুই যদি অ্যাকিলিস হতে যাস, তোর তাহলে মৃত্যু সুনিশ্চিত। তোর সাম্রাজ্যের ধ্বংসও জেনে রাখ। উত্তরে জয় আমির বলল, কোন শালা চিরকাল বাঁচতে জন্মাইছে রে? একটা বুলেট জয়ের ডান হাঁটু থেকে বেশ কিছুটা ওপরে বিঁধেছিল, আর একটা অন্ধকারের বদৌলতে বুকে না লেগে হাতের বাহু ছিঁড়ে বেরিয়ে গেছে। কবিরের দেহে বিভিন্ন স্থানে তখনও থকথকে ঘা। তার ওপর জয়ের রক্ত শুকিয়ে লেপ্টে আছে। দুর্ঘটনার সময়টা অসময় ছিল। সেই অসময়ে বাসিরহাট মোড় থেকে আব্দুর রহিম মেডিকেল কলেজে জয়ের দেহ পৌঁছানো কবিরের জন্য দুঃসাধ্যের হয়ে উঠেছিল বটে। কবিরের হঠাৎই মনে হলো, বড় ঘরে জয় যা করেছে ঠিক করেছে। এই জয়ের আছে কে? এবং কি হামজা ছাড়া? আজ হামজা থাকলে দিনাজপুর সদর এলাকায় কম্পন ধরে যেত এই শেষ রাতে। সেই হামজার ওপর হামলা করা লোকদের সাথে জয়ের ওই ব্যবহার একদম ঠিক হয়নি। কবিরের শরীরটা থরথর করে কাঁপছিল। জয়ের রক্তের দানা এত ভারী কেন? হাসপাতালে গিয়েও কবির হামজার দাপটে কমতি অনুভব করলো। তার কথায় কেউ তোড়জোড় করে জয়কে এই অসময়ে অপারেশনের রুমে শিফট করছে না। হামজা এসে দাঁড়ালে হাসপাতালে জড়ো বেডগুলো সচল হয়ে উঠত। ডাক্তার বললেন, রক্তক্ষরণের মাত্রা অতিরিক্ত। এই অবস্থায় অপারেশন ঝুঁকিপূর্ণ। অপারেশন শেষে সেন্স না ফিরলে আমাদের কিছু করার থাকবে না। কবির হাতের কবজি এগিয়ে দিল। ওই ডাক্তার, কি মনে হয় আপনার? আমার শরীরে কি রক্ত নাই? নেন নেন, এই যে রক্ত নেন। কতখানি লাগবে? কয় ব্যাগ লাগবে? কয় ব্যাগ? কবিরের পাগলামিকে অগ্রাহ্য করে ডাক্তার বললেন, রোগীর রক্তের গ্রুপ ও নেগেটিভ, রেয়ার অ্যানিহয়ার। দ্রুত জোগাড় করতে না পারলে রোগীর কোমায় চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেন্স ফেরার নিশ্চয়তা দিতে পারছি না। যা করার দ্রুত করুন। কবির কি করবে এবার? সে অনেকক্ষণ হাসপাতালের মেঝেতে পা ছড়িয়ে বসে রইল। ও নেগেটিভ রক্ত দুনিয়ার বিরল। এই রক্ত নেই দুনিয়ার মানুষের। পরে তার মনে পড়ল, জয়ও তো নেই দুনিয়ার অহরহ। আরও মজার ব্যাপার হলো, ও নেগেটিভ রক্তওয়ালা সবাইকে রক্ত দিতে পারলেও সে নিজে শুধু ও নেগেটিভ রক্ত নিতে পারবে, আর কারোটা না। এটাও কি জয়ের ভালোবাসার মতো? কিন্তু জয়কে হামজা ভালোবেসেছে, ভালোবাসতে পেরেছে পাগলের মতো। তার গ্রুপও ও নেগেটিভ। কারণটা বোধহয় এটাই। ছেলেদেরকে বিকেল পর্যন্ত থামিয়ে রাখলো কবির এ খবর হামজাকে দেওয়া থেকে। হামজা উন্মাদ হয়ে উঠবে এই খবরে, যেখানে সে নিজেও জখম। কিন্তু বুলেট অপসারণ করে জয়কে বেডে দেওয়ার কয়েক ঘন্টার পর সে চোখ খুলে তাকিয়ে হেসে উঠল না। দিনাজপুরের পুলহাট পুলিশ ফাঁড়ি থেকে রাত 1টায় দুজন বেরোলো। জয়ের ডান হাতে হ্যান্ডকাপ ঝুলছে তখনও। কেবল বাম হাতটাকে মুক্ত করে দেওয়া হয়েছে। পাশে চায়ের দোকানে ঢুকে দোকানির কাছে থেকে 1 প্যাকেট সিগারেট চাইলো। দোকানি সিগারেট দিলে হুড় হুড় করে বেরিয়ে আসছিল খুপড়ি থেকে। পেছন থেকে ডাকে দোকানি, আমার টেহা দিবা না? উত্তরে জয় আমির বলল, বাকি খাইলাম, পরে টরে দেব। টাহা নাই আমার কাছে। ও, মনেই নাই? 100-2 টাকা ধার দেন তো।
গাড়ির ভাড়া নাই আমার কাছে। দোকানি চোখ গোল্লা করে বলল, অ্যাঁ? সে বুঝল না এছাড়া কি কয়। একে তো বাকি সিগারেট, তার উপর টাকা ধার। জয় এগিয়ে গিয়ে দোকানের কানের কাছে বলল, আপনার দোকানে কোনোদিন চাঁদা তুলতে আইছে আমার চ্যাংড়ারা? দোকানি নিজের ভালো বোঝে, এসেছে বললে বিপদ হতে পারে, বুঝে ঘাড় নাড়ালো। না, আহে নাই। সে সে মূলত জানে না জয়ের ছেলেরা তার কাছে চাঁদা খেয়েছে কিনা। জয় বলল, ব্যাস শোধবোধ। যদি ধরেন টপকে মরে যায়, এই টাকার দায় আবার বাঁধিয়ে রাখেন না, মাফ করে দিয়েন। রাস্তার চলার সময় সিগারেট টানতে টানতে গান ধরল, আই অ্যাম এ ডিস্কো ডান্সার, বিড়ি খাইলে হয় ক্যান্সার। পথে ডাবে ভরপুর নারিকেল গাছের দেখা মিলল। মাস ছয়েক কোনো নারিকেল গাছে হামলা দেওয়া হয় না। শুধু চেহেলগাজী ইউনিয়ন না, দিনাজপুর সদরের প্রায় সব গাছের নারিকেল তাদের পেটে যায়। গাছওয়ালা সন্ধ্যায় নারিকেল গুনে রাখে, সকালে গাছ পরিষ্কার। পেঁপে, পেয়ারা, আমের ক্ষেত্রেও ঘটনা এক। পরস্পরের সাথে চোখাচোখি করে হাসে দুজন। হুট করে জীবনটা গম্ভীর হয়ে গেছে। আগে জটিল ছিল, কিন্তু ছিল ছন্নছাড়া। এখন ভারী হয়ে গেছে। বাড়ির রাস্তা তুলনামূলক বেশি গুমোট লাগলো, যেন কিছু ঘটেছে ঘটেছে বা ঘটবে নিশ্চয়ই। সে যে আশঙ্কা করে বাড়িতে ঢুকলো, তার সূক্ষ্ম চিহ্ন ছিটে আছে স্থানে স্থানে। গতরাতে তাকে নিয়ে যাবার পরপরই উন্মত্ত দল রাজধানীর উদ্দেশ্যে বেরিয়ে গেছে। বাড়ির পাহারায় যে দু একজন রয়ে গেছিল, তাদেরকে পেল বাহির বাড়ির খোলা বারান্দার এক কোণে। ভয়ানক জখম তারা। হানজার নির্দেশে সবসময় পরিপাটি পটোয়ারি বাড়ির আঙিনায় লণ্ডভণ্ড হাল জয় অন্ধকারেও টের পেল। অনেকগুলো পায়ের বিক্ষিপ্ত পদচারণ চলেছে বারবার। এমপির দুটো ছেলে দৌড়ে এলো কোথা থেকে যেন জয়কে দেখে। জয়কে ঘুরে ঘুরে সব দেখালো। বড় ঘরের বাহিরে লোহার দরজা হাতড়ালো। পুরনো বিশাল তালাখানা ভেঙে নিচে পড়ে আছে, আর শাবলটাও। ছিটকানিতে নতুন তালা লাগানো। জয় হাসলো একচোটে। অসুস্থ কবির বোঝার চেষ্টা করছিল সবকিছু। ভাই, এসব কারা করতে পারে? মুরসালিনের শুভাকাঙ্ক্ষীরা, জঙ্গলির দল। জয়ের আন্দাজ বাস্তবের চেয়েও শক্তিশালী। সে মাথা নেড়ে হাসল, বলল, হ, আনসারি মোল্লা মনে হয়। কবির, মজার ব্যাপার কি জানিস? আমার ঘরওয়ালির আয়োজন এসব। কবির চমকে উঠল, ভাবি? জয় সেই শাবল দিয়ে দোতলার সদর দরজা খুলে বাড়িতে ঢুকলো। রিমি চাবি কোথায় রেখে গেছে জানা নেই। রুমে ঢুকে লুঙ্গি পরতে পরতে কবিরকে বলল, বড় সাহেবের রুমে যা। বেডসাইড টেবিলের ড্রয়ারে চাবি আছে। দেখ আবার সেখানে আছে কিনা, নাকি মনসুর শুভাকাঙ্ক্ষীরা সঙ্গে নিয়ে গেছে। আমি? ইতস্তত করে কবির। যা শালা, ভাবি না এখন যা। সে তো সে আমির নিবাসে আন্দাজ করেছিল অন্তু ভয়ানক কিছু ঘটিয়েছে, কিন্তু সেটা এত কিছু তা ভাবার ফুসরত পায়নি। হেসে ফেলল সে। ঘরে সে আসলে এক ঘাতকিনী পালতেছে। এত নিখুঁত পরিকল্পনাকারী তার স্ত্রী, এটা ভেবে গর্বে বুক ফুলাতে গিয়েও আবারও হেসে ফেলল। যোগ্য স্বামী, থুক্কু। যোগ্য আসামির যোগ্য বউ। নাহ, আইনজীবী। বড় ঘরে ঢুকলো জয়, ৩-৪খানা মদের বোতল সঙ্গে নিয়ে। তার গ্লাসে ঢেলে পানি অথবা মদ কোনোটাই পান করার অভ্যাস নেই। পানির জগ ধরে, মদের বোতল ধরে। সিঁড়ির তালা বাহিরে থেকে ঠিকঠাক বন্ধ। সিঁড়ি পেরিয়ে প্রথম ইউনিটে পা রাখতে খস করে পায়ে কিছু একটা গেঁথে গেল। জয় কবিরকে ধাক্কা দিয়ে সামনে সরিয়ে বলল, সাবধান। শালারা মনে হয় কালো জাদু টাদু করে রেখে গেছে। লাইট মাইট সব ভেঙে অন্ধকার করে কালো জাদু করেছে, বুঝলি? আন্দাজ মতো বড় ঘরের স্পট লাইটখানা ভাঙা পেয়ে ভেতরে আরও আত্মবিশ্বাস টের পেল জয়। বহুদিন পর অসুস্থ শরীরে বড় ঘরে ঢুকে কবির অস্বস্তিতে গুটিয়ে যাচ্ছিল। আচমকা দাও দাও করে আগুন জ্বলে উঠল, চমকে উঠল। জয় মদের বোতলের মুখ দিশলাইয়ের কাছে মেরেছে। নীল আগুন জ্বলে ওঠার সাথে সাথে হু হাই হু রকমের আওয়াজ করে ছুঁড়ে মারল সামনের দিকে। উন্মাদের মতো কাজ। সামান্য আলোয় দৃশ্যমান মেঝেতে লুটিয়ে থাকা কয়েকটি দেহগুলোর পশম ছুঁয়ে ছুটে গেল বোধহয় বোতলটা। বিকট আওয়াজে ভেঙে কাঁচগুলো ছিটিয়ে গেল চারিদিকে। জয় খুশিতে হাততালি দিয়ে উঠল। সবগুলো হাতছাড়া হলে সে নিজেকে সামলাতে পারত না। আজ তার রক্ত চাই, চাই চাই। দ্রুত চার্জার লাইটে জ্বালায় কবির। জয় খুঁড়িয়ে এগিয়ে গিয়ে মুরসালিনের সামনে বসে। কবির আঁতকে উঠল। পায়ের তালুতে ৩ ইঞ্চির মতো ফেরে গেছে। এক টুকরো কাঁচ বিথে আছে। জয় এক টানে তা তুলে ফেলল। রক্ত ছিটে এলো খানিকটা। সেই ক্ষততে গপ গপ করে খানিকটা মদ ঢালল। অ্যালকোহল ভালো জীবাণুনাশকের কাজ করে।
মুরসালিন সহ ৪ জন যুবক ও আব্দুল আহাদ এবং তার সমবয়সী ৩ জন কিশোর এখন বড় ঘরের বাসিন্দা। তারা বিগত দুদিন পানি ও খাবারবিহীন। এই বাড়িতে তাদের একজন মমতাময়ী ছিল। সে আমির নিবাসে বন্দিনী। পিপাসায় কাতর প্রাণগুলো শক্তি নেই সামান্য মাসিকে প্রতিহত করার হাত নেড়ে। যুবক ৪ জন অচেতন। তাদের শরীরের ক্ষততে ইনফেকশন ধরে গেছে। সেখানে মাসি উড়ে বদরক্ত ও পুজের গন্ধ শুকছে। জয়ের সামনে মুরসালিন বমি করে ফেলল আবার। শুধু পিচ্ছিল মিউকাসে থকথকে রক্ত উঠে এলো। জয় জিজ্ঞেস করে, তুই যাসনি কে মুরসালিন? আমার টানে রয়ে গেছিস? মুরসালিন কথা বলতে পারল না। জয় বোতল খুলে বসল। একবারে ঢক ঢক করে এক বোতল শেষ করে ছেলে দুটোকে ডেকে বলল, এই চারটাকে পাশের ঘরে নিয়ে যা। জয় পিছে পিছে গিয়ে কুকুরগুলোর সামনে পরিবেশন করে এলো দেহগুলো। কুকুরগুলো মাংস খেয়ে অভ্যস্ত। পিটবুল, নাম করা মাংসাশী জাত। তারা জয়ের কাছে আসার পর থেকে প্রায় সময় ক্ষুধার্ত থেকেছে। আজ ৪টে দিন রক্তাক্ত আধমরা মানবদেহ পেয়ে খুবই সন্তুষ্ট হলো জয়ের ওপর। ছেলে দুটো কক্ষের দরজা বাহির থেকে আটকে দিল। কবির দাঁতে মারি শক্ত করে চোখ বুজে রইল। জয়ের অনেক কর্মকাণ্ড আছে যা তাকে ভীতি ও অপ্রস্তুত করে তোলে। পাশের ঘর থেকে রক্ত ঠান্ডা করা আওয়াজ আসছিল। তাজা রক্তমাংস ছিঁড়ে ছুটে আসাও ৪টে ক্ষুধার্ত কুকুরদের মাঝে টানা হেঁচড়ার আওয়াজ মিশে একটা অসুস্থ পরিবেশ তৈরি হলো। মুরসালিন তবু অনার হয়ে বসে রইল দেওয়ালের সাথে হেলান দিয়ে। সে শুধু আন্দাজ করার চেষ্টা করলো, আজ আনসারির কথায় সেও যদি ওদের সঙ্গে যেত, জয় ঠিক খুঁজে বের করতো ওদেরকে, তাহলে জয়ের ব্যবহার কেমন হতো। একসময় ওপাশের ঘরের আওয়াজ কমে এলো। জয় আর দেখল না কুকুরগুলো তৃপ্তি পেয়েছে কিনা, তাদের ক্ষুধা মিটেছে কিনা, আবার শিকারগুলোর শরীরে কি পরিমাণ মাংস অবশিষ্ট আছে, আর কয় বেলা তারা নিজের ক্ষুধা নিবারণ করতে পারবে দেহগুলো থেকে। সে আরাম করে বসে আরো খানিকটা মদ পান করলো। এরপর মুরসালিনকে জিজ্ঞেস করলো, মরার আগে একটা প্রশ্নের জবাব দে। জিন্নার সাথে কি হয়েছিল? হামজা ভাইয়ের কাছে জিজ্ঞেস করার সুযোগ হয়নি এখনো, তুই বল। মুরসালিন কাশলো বেশ কয়েকবার। হাত দুটো মাথার নিচে দিয়ে আস্তে করে শুয়ে পড়ল মেঝের ওপর কাত হয়ে। নাক দিয়ে রক্ত আসছে। শরীরটা, বিশেষত হাত দুটো থরথর করে কাঁপছে তার। সেই হাতে সে নিঃশব্দে জয়ের দিকে এক টুকরো কাগজ এগিয়ে দিয়ে বলল, আম্মাকে দিবি এটা। জয় উত্তর পেল না। মুরসালিন আরাম করে পড়ে রইল নিজের বিধ্বস্ত দেহখানা নিয়ে। চোখ বুজলে একটা সুন্দর মৃত্যু তাকে ডাকছে। সেখানে হাহাকার নেই, বন্দিত্ব নেই, নেই রক্ত, শরীরের চিৎকার, নেই নিপীড়ন, ক্ষমতার তুলনা। মুরসালিনের কানে এখন আর এমদাদ, তৌফিক, নাইমদের আর্তনাদ ও কুকুরদের ভোজের আওয়াজ আসছে না। ওরা এখন মুরসালিনের চেয়েও সুখী। মুরসালিনের দুর্ভাগ্যর ওপর নিশ্চয়ই হাসছে, কেননা মুরসালিন এখন চোখের সামনে ৩ কিশোরের মৃত্যু দেখার সম্ভাবনা নিয়ে বসে। এই ভার থেকে তারা মুক্ত হয়েছে। তাওফিক, আব্দুল আহাদ ও হাবিবুল্লাহকে কোনো ক্রমে নিয়ে যাওয়া যায়নি। তারা মুরসালিন ভাইকে রেখে যাবে না। ওদের বোকামির ওপর মুরসালিন হাসল। ওরা কি জানে না মুরসালিনের ভাইয়ের সাধ্যি নেই ওদেরকে রক্ষা করার? মুরসালিন একটা পাপ করল। সে নিজের মৃত্যু আগে চাইল। এটা মহাপাপ কিনা জানে না মুরসালিন, কিন্তু চোখের সামনে ছোট ছোট কিশোরের প্রাণগুলো ঝরে যাওয়া দেখার সাহস নেই মুরসালিনের। কিন্তু দেখতে হলো। জয় ৪টে গুলি খরচা করলো তাওফিক ও হাবিবুল্লাহর খাতিরে। আব্দুল আহাদের চোখ দুটো জ্বলজ্বল করে ও জ্বলছিল তখন। কিন্তু কখন যে তা জলে টসটসে হয়ে উঠল। তার আব্বা নেই। মায়ের আরেক ঘরে বিয়ে হয়েছে। নানির বড় সাধ ছিল আব্দুল আহাদ হাফেজ হবে, বিশাল বড় ধার্মিক হবে। নানির হাঁপানি আছে। সে শেষবার নানির কাছ থেকে বিদায় নিয়ে মাদ্রাসায় আসার পথে নানিকে বলেছিল, এবার আসার রমজানের ছুটিতে বাড়ি আসার সময় মুরসালিন ভাইয়ের কাছ থেকে ৩০০ টাকা নিয়ে তোর জন্য একখানা ইনহেলার কিনে আনবো। সারাদিন খুক খুক করে কাশিস। কেনা হলো না। নানিকে তার দেখা হয় না কতগুলো মাস। আচ্ছা, নানি কি আর তাকে, মরা আহাদকে দেখতে পাবে কি? সে মুরসালিনের সামনে গিয়ে বসে বুক পেতে দেওয়ার মতো করে তাকিয়ে রইল। তার একবার ওই আপাটির কথা মনে পড়ল। তার মনে হলো ওই আপাটি এখন থাকলে নিশ্চয়ই এই জয়কে গুলি করে মেরে ফেলতো। তবু আব্দুল আহাদ আর মুরসালিন ভাইয়ের কিছু হতে দিত না। জয় খুব আন্তরিক ভঙ্গিতে হেসে আব্দুল আহাদকে টেনে বুকের সাথে জড়িয়ে ধরল। তার লম্বা দেহের তুলনায় আব্দুল আহাদ জয়ের বুক পর্যন্ত লেপ্টে রইল। এক হাত দিয়ে বুকের সাথে চেপে ধরে পিঠের ঠিক বাম ভাগে, যেখানটায় সামনের দিকে হৃদযন্ত্র থাকে, সেইখানে মুজেল ঠেকিয়ে ট্রিগার চাপল। আব্দুল আহাদের হৃৎপিণ্ড ফুঁড়ে এসে সবটুকু রক্ত জয়ের বুকের লুঙ্গি, মুখ, হাতে ভরে গেল।
জয় চোখ দুটো বুজে তার অটো সেমি বেরেট 92 এফএস পিস্তলের আরো 4খানা গুলি বড় তৃপ্তির সাথে আব্দুল আহাদের দেহকে সামান্য আলগা করে বুকে বিঁধালো। তার ঘরওয়ালি তার সাথে যে বিরোধিতার আয়োজন করেছে তাতে আব্দুল আহাদের ওপর ঘরওয়ালির স্নেহর ভাগ অনেকটা। এদেরকে মুক্ত করার জন্যই এত আয়োজন। তাই জয় সেই আব্দুল আহাদের দেহটাকে তৃপ্তিমতো ঝাঁঝরা করলো। অন্তু জানলে নিশ্চয়ই বলতো জয় আমির মানসিকভাবে অসুস্থ। পলাশকে পাগল বলা জয় আমির নিজেও স্যাডিস্ট। স্যাডিস্ট মানে ওই রোগটা যেটা পলাশ আজগরের ছিল এবং রাজন আজগরের ছিল। আর জয়কে অন্তু এই কথাটা বলতো, এই কথাটা জয় মনে মনে কল্পনা করছিল। বুঝতে পারছো? যাই হোক, অনেকদিন পরে পর্ব দিলাম। তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা নিশ্চয়ই জানো আমি কেন এতদিন ভিডিও দেই নাই। তোমরা আমার জন্য দোয়া করবে। আর খুব শীঘ্রই অবরুদ্ধ নিশীথ এবং আমৃত্যু ভালোবাসি তোকে সিজন ১ এই ২টা উপন্যাস শেষ হয়ে যাবে এবং এরপরে কি উপন্যাস শুরু করব সেটা তোমরা কমেন্ট করে জানাও। ভিডিওতে বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করো এবং এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকো। আল্লাহ হাফেজ।